ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস নাইট্রোজেন এন্ড অক্সিজেন ফ্যামিলির কমন পার্ট ক্লাস 12 এর আলোচনা হবে। পি ব্লক চ্যাপ্টার ক্লাস 4। দেখো, আমরা গ্রুপ 18 নোবেল গ্যাস নিয়ে আলোচনা অলরেডি করে ফেলেছি। গ্রুপ 17 হ্যালোজেন নিয়ে আলোচনা করে ফেলেছি। সিলেবাসের মধ্যে পড়ে আছে গ্রুপ 15 আর গ্রুপ 16। গ্রুপ 15 হচ্ছে নাইট্রোজেন ফ্যামিলি আর গ্রুপ 16 হচ্ছে অক্সিজেন ফ্যামিলি। তো এই দুটো ফ্যামিলির মধ্যে যেগুলো কমন টপিক সেইগুলো নিয়ে আজকের ক্লাস, ঠিক আছে? তো যাই হোক, নাইট্রোজেন ফ্যামিলিতে কারা কারা আছে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। অক্সিজেন ফ্যামিলিতে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। এখন কথাটা হচ্ছে যে কমন পার্টগুলো নিয়ে আলোচনা হবে, তার মানে এখানেও যা যা যেমন হয় এখানেও সেম সেম হয়। মানে গ্রুপ 15এও যা ঘটনা ঘটবে গ্রুপ 16এও সেম ঘটনা ঘটবে। এখন ভৌত অবস্থা, মৌলিক অবস্থা বা এলিমেন্টাল স্টেট, দেখো আমরা সবাই জানি অক্সিজেন গ্যাস আর বাকি এরা সবাই সলিড, কঠিন পদার্থ। নাইট্রোজেন গ্যাস, তার নিচের গুলো সবাই সলিড, কঠিন পদার্থ। এটা কেন? প্রথমে আমাদের যেটা জানতে হবে, ধরো আমি অক্সিজেন নিয়ে আসছি। অক্সিজেন দেখবে O2 এরকম ভাবে আমরা লিখি। কেন এরকম ভাবে লিখি? অক্সিজেনের ইলেকট্রন কনফিগারেশন, অক্সিজেনের তো 8টা ইলেকট্রন, 1s2 2s2 2p4। এটা লাস্ট সেল, দেখো 2s এ দুটো ইলেকট্রন আর 2p তে কটা ইলেকট্রন? 4টে। তাহলে কি দেখতে পাচ্ছ? দুটো আনপেয়ার্ড আর দুটো লোন পেয়ার। তাহলে অক্সিজেনের দুটো আনপেয়ার্ড, দুটো লোন পেয়ার। আর একটা অক্সিজেনের দুটো আনপেয়ার্ড, দুটো লোন পেয়ার। দেখো এ 8টা হলো, এ 8টা হলো। দেখো স্টেবল। তার মানে অক্সিজেনে এই যে দুটো করে লোন পেয়ার আছে, এই অক্সিজেনেরও দুটো করে লোন পেয়ার আছে, আর মাঝখানে দুটো করে ইলেকট্রন শেয়ারিং করেছে বলে ডাবল বন্ড হয়েছে। এই ব্যাপার। এই যে ডাবল বন্ডটা হয়, অ্যাকচুয়ালি একটা সিগমা বন্ড একটা পাই বন্ড। তাহলে এ সিগমা করেছে, পাই করেছে। অ্যাকচুয়ালি যে পাই বন্ডটা যে করেছে সে কোন অরবিটাল? পি অরবিটাল। তোমরা সবাই জানো সিগমা বন্ড হয় যখন এরকম ভাবে ওভারল্যাপ হয়, আর পাই বন্ড যখন হয় এরকম সাইড ওয়াইজ ওভারল্যাপ হয়। এখন আমি এটাকে যদি অরবিটাল পিকচার হিসেবে দেখাই, অক্সিজেনের সিগমা বন্ডটা, ধরো সিগমা বন্ডটা হয়েছে, তো আমি আগে সিগমাটা দেখিয়ে দিচ্ছি। ধরো এটা সিগমা বন্ড হয়েছে। পাইটা ওভারল্যাপ কিরকম হয়? এখানে একটা পি অরবিটাল, এখানে একটা পি অরবিটাল, এরা পাশাপাশি ওভারল্যাপ হয়। একটু দূরে হলেও যেহেতু অক্সিজেনের সাইজ ছোট, সিগমা বন্ডের সাইজটাও ছোট হয় বলে মোটামুটি দূরে থাকলেও তবু কিন্তু এরকম পাশাপাশি ওভারল্যাপটা হয়ে যায়। তার মানে পি পাই সহজে কিন্তু হয়ে যায়। পি পাই বলছি কেন? পাই বন্ডটা যেহেতু এর পি এর সাথে এর পি এর ওভারল্যাপ হচ্ছে। কিন্তু যখন সালফার করবে, সালফারের সাইজটা একটু বড় বলে সালফারের সিগমা বন্ডটাও একটু বড় হয়ে যায়। তখন কি হয়? এর পি অরবিটাল আর এর পি অরবিটাল দুজন কিন্তু এরকম সাইড মানে পাশাপাশি এরকম ওভারল্যাপটা হতে পারে না। অক্সিজেনে যেটা সিগমা বন্ড পাই বন্ড দুটোই আছে, মানে পি পাই হয়, সালফারে কিন্তু সেটা হয় না। তার মানে সালফারে সিগমা বন্ড হয় বাট পাই বন্ড হয় না। তাহলে সালফারে সব সিগমা বন্ড হয়ে পড়ে রয়েছে, ইলেকট্রন গুলো এরকম পড়ে রয়েছে, পাই বন্ড করতে পারছে না। তাহলে অনেকগুলো সালফার এরকম ভাবে সব পড়ে রয়েছে। তো কি হবে? এরা যেহেতু পাই বন্ড করতে পারছে না, সেই জন্য এই ডটকে ধরে নিচ্ছে, এই ডটকে ধরে নিচ্ছে, এই ডটকে ধরে নিচ্ছে, এই ডটকে ধরে নিচ্ছে। মানে 8টা সালফার জুড়ে গিয়ে ঠিক এই রকম ভাবে একটা স্ট্রাকচার তৈরি করে। দেখো এরকম ভাবে মুকুটের মতো আকৃতি। বোঝা গেল ব্যাপারটা? সালফার এরকম ফর্মে, যেহেতু পাই বন্ড হচ্ছে না, পি পাই হচ্ছে না। এখন অক্সিজেন তার এরকম স্ট্রাকচারের জন্য এর দেখো গঠনটা ছোট গঠন, বুঝতে পারছো? আর সালফার দেখতে পাচ্ছ অনেক বড় আকৃতি, ঠিক কি না? তাহলে বলো, সালফার বড় আকৃতি বলে ওদের মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি। যেহেতু কোনো চার্জ নেই, দুটোই সেম অ্যাটম বলে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস করতে আসবে। তাহলে ভ্যান ডার ওয়ালস ফোর্স কাদের উপর ডিপেন্ড করে? যার সাইজ বড়, যার সারফেস এরিয়া বেশি, তার ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি। তাহলে সালফারের ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি বলে ওরা খুব কাছাকাছি চলে আসে বলে, তাই কঠিন। আর এরা দূরে দূরে থাকে বলে গ্যাস। সেম অ্যাজ নাইট্রোজেনেও এন ট্রিপল বন্ড যে হচ্ছে, একটা সিগমা দুটো পাই, মানে 3টে বন্ড যে হচ্ছে, 3টে বন্ডের মধ্যে একটা সিগমা বন্ড হচ্ছে আর দুটো পাই বন্ড হচ্ছে। ফসফরাস কিন্তু পাই বন্ড গঠন করতে পারবে না। কেন? ওই সালফারের মতো একটু দূরে চলে যাচ্ছে, মানে যেহেতু সাইজটা বড়, সিগমা বন্ডটার লেন্থ বড় বলে পাশাপাশি ওভারল্যাপটা হতে পারছে না, অনেকটা দূরে থাকছে বলে। পাশাপাশি না ওভারল্যাপ হতে পারার জন্য ও 3টেই সিগমা বন্ড করছে। দেখো এটা এরকম ভাবে স্ট্রাকচার করছে, P4 এর স্ট্রাকচার এটা। ফসফরাস 4টে পরমাণু জুড়ে এরকম তৈরি হচ্ছে। সালফার যেমন SH হচ্ছে, ফসফরাস এরকম P4 করে। মানে দেখো 3টে করে বন্ড করতে হবে, এরও তাই 3টে, একটা দুটো 3টে, এই মাঝখানে ডটটাও বন্ড, হ্যাঁ, এইরকম ভাবে থাকছে। তাহলে ফসফরাসের সাইজটা বড়,
ভ্যান ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, ওই জন্য কঠিন পদার্থ। আর এটা হচ্ছে গ্যাস। সেম নাইট্রোজেন ফ্যামিলিতেও যা হলো অক্সিজেন ফ্যামিলিতেও সেম হলো। নেক্সট ক্যাটিনেশন প্রপার্টি, ক্যাটিনেশন ধর্ম। দেখো আমি ক্যাটিনেশন নিয়ে যদি একটা কথা বলি সঙ্গে সঙ্গে মাথায় এসে যায় কার্বন। যে অ্যাটম, অনেক অ্যাটম সিঙ্গেল বন্ডে পর পর এরকম জুড়ে 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 থাকতে পারে, তাকে বলা হয় তার ক্যাটিনেশন প্রপার্টি। হ্যাঁ, সিঙ্গেল বন্ড করে জুড়ে জুড়ে থাকবে। এখন ক্যাটিনেশন প্রপার্টি কাদের ভালো হবে? যা ছোট অ্যাটম, মানে অ্যাটমের সাইজ ছোট, তত বন্ড স্ট্রং হবে। আবার অ্যাটম সাইজ ছোট হলে শুধু হবে না, লোন পেয়ার থাকলে লোন পেয়ার রিপালশন হবে। আবার কার্বনেতে কোনো লোন পেয়ার নেই বলে ক্যাটিনেশন ভালো হয়। এখানে দেখো অক্সিজেনের সব থেকে সাইজ ছোট বন্ড লেন্থ, মানে অ্যাটমের সাইজ ছোট হলেই তো সিগমা বন্ডের সাইজ ছোট। সালফারের বড় আকার বলে একটু লেন্থটা বড় হয়ে গেল, বন্ডটাও বড়। সেলিনিয়াম আরো বড়, টেলিনিয়াম আরো বড়, পোলোনিয়াম আরো বড়। বড় বন্ড মানে সহজে ভেঙে যাবে, সে জুড়ে জুড়ে থাকার প্রবণতা তো বেশি নয়। তাহলে সব থেকে জুড়ে জুড়ে থাকতে পারে কি? অক্সিজেন। কিন্তু আবার অক্সিজেনের মধ্যে লোন পেয়ার থাকার জন্য লোন পেয়ার রিপালশনটা প্রচুর কাজ করে বলে এও কিন্তু অত ভেঙে যাওয়ার চান্স থাকে। ওই জন্য ক্যাটিনেশন প্রপার্টি সব থেকে ভালো হবে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, তারপরে এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ। সেম এখানেও ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। বোঝা গেল? এটা হ্যালোজেনও এরকম ধরনের পড়িয়েছিলাম। ফ্লুরিনটা অবশ্য থার্ডের পরে চলে গিয়েছিল। ঠিক আছে, এখানে কিন্তু সেকেন্ডে এলো, একটু ডিফারেন্স আছে। যাই হোক, তো নেক্সট পার্ট, ইম্পর্টেন্ট পার্ট, অক্সিডেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার, ম্যাক্সিমাম কোভ্যালেন্সি, এইসব নিয়ে আলোচনা। দেখো আমি একটা কথা তোমাদের বলতে চাই, নাইট্রোজেন ফ্যামিলিতে জারণ সংখ্যা অক্সিডেশন নাম্বার বলছে -3 থেকে +5 হবে, অক্সিজেন ফ্যামিলিতে বলছে -2 থেকে +6 হবে, অক্সিজেনটা অবশ্য -2 থেকে +2 হবে। আবার কোঅর্ডিনেশন নাম্বার বলছে নাইট্রোজেনের 4, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথের 6। মানে এইসব কি কথাবার্তা? অক্সিডেশন নাম্বার জারণ সংখ্যা নয়, জানো এই তো নাইট্রোজেনের -3 থেকে +5 হচ্ছে। আবার নাইট্রোজেনের কোঅর্ডিনেশন নাম্বার বলছে 4। এটা আবার মানে কি? দেখো একটা কথা শুনো, নাইট্রোজেন 7 ইলেকট্রন কনফিগারেশন করছি, 1s2 2s2 2p3 হলো। তাহলে লাস্ট সেল এটা 2s এ 2টো ইলেকট্রন আর 2p তে 3টে ইলেকট্রন হলো। আচ্ছা, এর নিশ্চয়ই 2p এর পরে 2d নেই, 2 নম্বর সেলে আর d আছে, 2s2p লাস্ট। যে এক্সাইটেড স্টেটে ইলেকট্রনটা আনপেয়ার্ড করবে, করার চান্স নেই, মানে 3টে আনপেয়ার্ড ইলেকট্রন। কিন্তু ভালো করে দেখো, ফসফরাস যদি করো 15 ইলেকট্রন কনফিগারেশন, আমি লাস্ট সেলটা করছি, হ্যাঁ 3s2 3p3, সেখানে দেখো ভালো করে লক্ষ্য করে কটা আনপেয়ার্ড? 3টে আনপেয়ার্ড। এই 3টে আনপেয়ার্ড হলে কি হবে? 3p এর পরে কি আছে? 3d, d তে আবার 5টা ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, ঠিক কি না? মানে এক্সাইটেড স্টেট এখান থেকে একটা আবার এখানে চলে যেতে পারবে। গেলে দেখো কটা আনপেয়ার্ড হচ্ছে? 5টা আনপেয়ার্ড হচ্ছে, ঠিক না? 5টা। আবার 3টে আনপেয়ার্ড হয়, তার মানে ফসফরাস 3টে বন্ড করতে পারে যেমন PCl3, ফসফরাস 5টা বন্ড করতে পারে যেমন PCl5, নাইট্রোজেন 3টে বন্ড করতে পারে NCl3, কিন্তু NCl5 কিন্তু হবে না। এটা কোশ্চেন, NCl5 হয় না। কিন্তু তোমার মনে মনে আসবে নাইট্রোজেনের আবার +5 হচ্ছে, তাহলে কি করে? আবার এখানে বলছে নাইট্রোজেনের কোঅর্ডিনেশন নাম্বার 4, কোঅর্ডিনেশন নাম্বার মানেটাই বা কি? নাইট্রোজেন টোটাল বন্ড 4টে করতে পারে, দ্যাট ইজ কোঅর্ডিনেশন নাম্বার 4। কি এটা দেখতে পাচ্ছ, নাইট্রোজেন 3টে বন্ড করতে পারে, ওটা কোভ্যালেন্ট বন্ড করতে পারে, মানে সমযোজী বন্ধন। আমরা বলেছি আনপেয়ার্ড ইলেকট্রন দিয়ে সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড করে। লোন পেয়ার দিয়ে বন্ডন করা যায়, দ্যাট ইজ কোঅর্ডিনেট বন্ড, অসমযোজী বন্ধন। কারোর যখন ফাঁকা অরবিটাল থাকে, মানে ইলেকট্রন নেই, ইলেকট্রন পাওয়ার জন্য ছটফট করছে, লোন পেয়ারটা ডোনেট করে কোঅর্ডিনেট করতে পারে। যেমন যদি আমি বলি অ্যামোনিয়া, অ্যামোনিয়াতে এন তো 3টে আনপেয়ার্ড, এ দেখো 3টে আনপেয়ার্ড একটা লোন পেয়ার, আর অ্যামোনিয়াতে 3টে হাইড্রোজেনের আনপেয়ার্ডের সাথে যে বন্ড করছে, দ্যাট ইজ অ্যামোনিয়া। এবার অ্যামোনিয়ার পাশে যদি H+ আসে, তাহলে বন্ড করতে পারবে না? পারবে। কি করে? এই লোন পেয়ারটা এ নিচ্ছে, পুরোপুরি কি নিয়ে নিচ্ছে এর থেকে? এরটা পুরোপুরি নিয়ে নিলে তাহলে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড হয়ে যাবে, তড়িৎযোজী বন্ধন। মানে একে এও শেয়ার করছে, এও শেয়ার করছে, কিন্তু দুজনে দিচ্ছে না। সমযোজীও নয়, সমযোজী মানে কোভ্যালেন্ট মানে কি? একজন দেবে, এও দেবে, মানে দুজনে মিলে দেবে। এ দিচ্ছে, এ দিচ্ছে না, দেখো মানে এরটাই ব্যবহার করছে, আবার অথচ পুরো ছাড়ছে না, দ্যাট ইজ কোঅর্ডিনেট বন্ড। মানে এই লোন পেয়ারটা একে ডোনেট করছে হিসাব মতো, পুরো আবার দিচ্ছে না, পুরো দিলে এর তো 8টা কমে যাবে। এই লোন পেয়ার দিয়েও H+ এর সাথে যে বন্ডটা করতে পারছে, দ্যাট ইজ কোঅর্ডিনেট, অসমযোজী বন্ধন। H+ এ তো কোনো ইলেকট্রন নেই, কিন্তু এর 2টো ইলেকট্রন পেয়ে দেখো, 2টো লাস্ট সেল ইলেকট্রন করতে পারবে। তাহলে ভাবো
আনপেয়ার দিয়ে কোভ্যালেন্ট বন্ড করছে আর লোন পেয়ার দিয়ে কোঅর্ডিনেট, তাহলে মোট কটা বন্ড করতে পারছে? 4টে। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 4 মিলে গেল, এদের কোঅর্ডিনেশন নাম্বার 6 মিলে গেল। এবার দেখো একটা কথা বলি, ফসফরাসের আমি আসছি, কিন্তু তার আগে আমি একটা জিনিস বলি, শোনো। ফসফরাস তো তুমি এক্ষুনি বলবে আমাকে যে স্যার ফসফরাসের এই তো দেখছেন 5টা বন্ড করতে পারছে, কোঅর্ডিনেশন নাম্বার 6 লিখেছেন, তাহলে এখানে লোন পেয়ার দিয়ে যেমন কাউকে বন্ড করতে পারে সেরকম এই 5টা বন্ড করেছে, ঠিক আছে, 5টা কোভ্যালেন্ট বন্ড। এই যে ভ্যাকেন্ট ডি এখনো 3টে পড়ে আছে, ওই ভ্যাকেন্ট ডি তে কারোর ইলেকট্রন নিয়েও আবার বন্ড করতে পারে। লোন পেয়ার থাকলে যেমন কারোর ভ্যাকেন্টে ডোনেট করে বন্ড করতে পারে, আবার নিজের যদি ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে কারোর লোন পেয়ার নিয়েও বন্ড করতে পারে। তুমি বলো কেন স্যার এর 3টে অরবিটাল আছে, 3টে নেবে, তাহলে এখানে 5টা আর 3 8টা বন্ড হবে। অত সহজ নয়। ফসফরাসের এমন একটা সাইজ, ও চারপাশে 6 জনের বেশি বসতে পারবে না, বুঝতে পারছো কথা? চাইলে কি হবে, ডি আছে ফাঁকা, কিন্তু 6 জনের বেশি বসতে পারবে না। তার মানে তোমাকে আলটিমেট এটা মনে রাখতে হবে যে কার কটা বন্ড হতে পারে। অক্সিজেন সিস্টেম মতো 4টে করতে পারতো, কেন? অক্সিজেন ইলেকট্রন কনফিগারেশন 2s2 2p4, তাহলে দেখো 2s2 2p4 মানে কি দেখতে পাচ্ছ, দুটো সমযোজী মানে কোভ্যালেন্ট করলো আর দুটো কোঅর্ডিনেট, 4টে করতে পারতো, তাহলে 3 কেন হলো? ওর যে সাইজ, সেই সাইজে 3 জনের বেশি বন্ড করতে পারবে না। তার মানে কোঅর্ডিনেশন নাম্বারটা কিন্তু কনসেপ্টের সাথে হিসাবটাও প্র্যাকটিক্যালি দেখে নেওয়া হচ্ছে যে অ্যাকচুয়ালি কটা বন্ড করতে পারে বাস্তবে, সাইজ প্লাস ভ্যাকেন্টি আছে না লোন পেয়ার আছে সব মিক্সিং করে কোঅর্ডিনেশন নাম্বারটা ক্যালকুলেট করা হয়। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই সেন্স অনুযায়ী এবার তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে নাইট্রোজেনের সব তো বুঝলাম, NCl3 হয়, NCl5 কেন হয় না বুঝলাম, N এর 4টে বন্ড হলো সেটাও দেখিয়ে দিলাম, এখানে +5 হচ্ছে কেন? দেখো আমি যদি একটা কম্পাউন্ড বলি তোমাকে N2O5, হিসাব করো, নাইট্রোজেনের x×2, অক্সিজেনের -2×5 = 0, তাহলে x সমান কত আসছে? +5। এই +5 এসছে, এর মানে এই নয় যে নাইট্রোজেন 5টা বন্ড করতে হবে। N2O5 এর স্ট্রাকচার কি? এইটা হচ্ছে N2O5 এর স্ট্রাকচার। হতেই পারে N2O5 এ N এর +5, কিন্তু N কিন্তু 5টা বন্ড করেনি, 4টে বন্ড। দেখো 3টে কোভ্যালেন্ট আর একটা কোঅর্ডিনেট, একটা N দেখো 3টে কোভ্যালেন্ট করেছে আর একটা কোঅর্ডিনেট করেছে। N এর ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার 4ই হবে, 4এর বেশি হবে না। বুঝা গেল ব্যাপারটা? তো এইভাবে তোমাকে ভাবতে হচ্ছে বিষয়গুলো। নেক্সট আমরা টপিকে যেটা যাব, এলিমেন্টারি মানে যে মৌলগুলো যেগুলো আছে এলিমেন্ট, সেগুলো নিয়ে মোটামুটি আলোচনা হয়েছে। এবার একটু কম্পাউন্ডের দিকে যাব, যেটা হাইড্রাইড কম্পাউন্ড, মানে সেটা হচ্ছে অক্সিজেন ফ্যামিলিরও বলো বা নাইট্রোজেন ফ্যামিলিরও বলো। হাইড্রাইড কম্পাউন্ড তোমরা জানো, নাইট্রোজেনের হাইড্রাইড মানে NH3, PH3, ASH3, SBH3, BiH3, লেখার জায়গা নেই বলে নিচে লিখিনি, ঠিক আছে? তো H2O, H2S, H2SE, H2T, এগুলো হাইড্রাইড সব। সবার স্ট্রাকচার তুমি করতে শিখে গেছো একদম। গ্রুপ 18 নোমেলিক অ্যাসিড আমি শিখে দিয়েছি, মানে হাইব্রিডাইজেশন সংকরায়ন অবস্থা কি করে বের করতে হয় আর শেপ আকৃতি কি করে বের করতে হয়। তো এর হাইব্রিডাইজেশন সবার করে দেখবে sp3 আসবে, আর শেপ আসবে পিরামিড, এদের পিরামিড, আর এ আসবে ভি শেপ, ঠিক আছে? তো এই শেপ আর হাইব্রিডাইজেশন শিখে গেছো। তো হাইব্রিডাইজেশন sp3 হলে আমরা সবাই কি জানি, অ্যাঙ্গেল হয় 109 ডিগ্রি 28 মিনিট, কিন্তু দেখেন লেখা আছে বন্ড অ্যাঙ্গেল লেস দ্যান 109 ডিগ্রি 28 মিনিট। কেন 109 ডিগ্রি 28 মিনিট থেকে কম হচ্ছে কেন? এটা সবাই কম হয়, কেন কম হয়? কারণ একটা থিওরি আছে, লোন পেয়ার রিপালশন গ্রেটার দেন বন্ড, লোন পেয়ার বিকর্ষণ গ্রেটার দেন বন্ড পেয়ার বিকর্ষণ, মানে রিপালশন মানে বিকর্ষণ, ঠিক আছে? মানে লোন পেয়ার বেশি রিপালশন হয়, তারপরে লোন পেয়ার তারপরে বন্ড পেয়ার। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো বন্ডে যে ইলেকট্রন গুলো থাকে সেটা বন্ড পেয়ার, আর এটা হচ্ছে লোন পেয়ার। এই লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ হচ্ছে, মানে এইটার সাথে এইটা, আমি দেখাচ্ছি, এইটার সাথে এইটারও বিকর্ষণ হচ্ছে, আবার এই বন্ডের সাথে এই বন্ডেরও বিকর্ষণ হচ্ছে, রিপালশন হচ্ছে। এই রিপালশনের থেকে এদের রিপালশনটা বেশি। তুমি আবার বলো, এই ওপরে রিপালশন যদি বেশি হয় তাহলে এই বন্ড অ্যাঙ্গেলটাতে একটু চেপে যাবেই, হ্যাঁ কি না? সবাই লোন পেয়ার রিপালশনটা বেশি বন্ড পেয়ার থেকে, তাহলে বন্ডটা একটু চেপে যাবে না? তাহলে বন্ড অ্যাঙ্গেলটা তো কমে যাবে। বন্ড অ্যাঙ্গেল মানে কি? দুটো বন্ডের মাঝখানের অ্যাঙ্গেলটা। এইখানটা আবার একটা কোশ্চেন, সবার ক্ষেত্রেই তাই, এদের লোন পেয়ার রিপালশন বেশি, তাহলে এরা যত রিপালশন বেশি এরা চেপে যাচ্ছে, আবার লোন পেয়ার রিপালশন আরো যত হবে তত এই বন্ড অ্যাঙ্গেল চেপে যাচ্ছে, একই ভাবে হচ্ছে। সবার কম, কিন্তু যত নিচের দিকে নামবে তত অ্যাঙ্গেল আরো কমের দিকে যায়। 109 ডিগ্রি 28 মিনিটের থেকে সবাই কম, কিন্তু যত নিচে নামবে তত আরো কমে যেতে থাকে। সেটা কেন? সেটা আবার আলাদা বিষয়। কেন? এই বন্ডের মধ্যে যে ইলেকট্রনটা থাকে সেটা এন এর দিকে সরে গেছে অনেকটা, কারণ এন বেশি ইলেকট্রন,
ফসফরাসও বেশি কিন্তু এনের থেকে তো কম, ওই জন্য একটু দূরে আছে। আর্সেনিক আরো দূরে, অ্যান্টিমনিতে আরো দূরে। দূরে থাকার জন্য কি হচ্ছে, বন্ডের ইলেকট্রনগুলো দূরে থাকার জন্য কি হচ্ছে, অতটা রিপালশন কাজ করছে না বন্ডের। আর এখানে বন্ডে কিন্তু ইলেকট্রন গুলো খুব কাছাকাছি বলে বন্ডের রিপালশন কিন্তু অনেক বেশি হচ্ছে। হ্যাঁ, যদিও লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা বেশি, তার জন্যই বন্ড অ্যাঙ্গেল কমে যাচ্ছে, কিন্তু বন্ড পেয়ার রিপালশন অনেকটা আছে যেহেতু কাছাকাছি চলে এসছে, মানে এখানে চাপবে বাট অতটা চাপতে পারবে না। কিন্তু এখানে তো অনেক দূরে বন্ড আছে ইলেকট্রন গুলো, মানে মোটামুটি অতটা রিপালশন নেই, মোটামুটি বন্ডটা অনেকটা চেপে যাবে, মানে অ্যাঙ্গেলটা অনেকটা কমে যাবে। মানে ওইখানে যত নিচের দিকে নামবে বন্ড অ্যাঙ্গেল কিন্তু আরো কমে যায়। বুঝে গেল ব্যাপারটা? তো এইভাবে তোমাকে ভাবতে হচ্ছে। নেক্সট আমরা আসবো যেটা আম্লিক চরিত্র, অ্যাসিডিটি, বিজারণ ক্ষমতা, রিডিউসিং পাওয়ার, তাপীয় স্থায়িত্ব, থার্মাল স্টেবিলিটি। আমরা হ্যালোজেন যে গ্রুপ 17 যেটা পড়েছি একই জিনিস আমরা পড়বো। আমরা গ্রুপ 15 নিয়ে ভাবছি। অ্যামোনিয়ার মধ্যে NH বন্ড আছে, ফসফিনের মধ্যে PH বন্ড আছে, SH। দেখো লেখার কায়দায় তোমাকে বুঝিয়ে দিয়েছি, সব থেকে ছোট বন্ড এটা, সব থেকে বড় বন্ড এটা, সব থেকে বন্ড তাড়াতাড়ি এটা ভেঙে যাবে, বড় বন্ড তাড়াতাড়ি ভাঙে। তুমি বলে কেন স্যার এর লোন পেয়ার আছে তো? আর এর লোন পেয়ার থাকলে কি হবে, হাইড্রোজেনের তো লোন পেয়ার নেই, দুজনেরই লোন পেয়ার থাকতে হবে। আগে দেখো, অনেক আগে যেটা আমি করিয়েছিলাম সেটা আসছি দেখো, এখানে দেখো নাইট্রোজেনের লোন পেয়ার আছে, এরও লোন পেয়ার আছে এই নাইট্রোজেন, তাই জন্য এটা বন্ডটা ছোট হলেও স্ট্রং হচ্ছে না এর থেকে। কিন্তু তুমি যখন কম্পাউন্ডে হাইড্রয়েড কম্পাউন্ডে করছো, সেখানে দুটোই নাইট্রোজেন নয়, একটা হাইড্রোজেনের তার লোন পেয়ার নেই, সেই জন্য নর্মালি এ বন্ডটা কিন্তু তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, এই বন্ডটা সব থেকে স্ট্রং। এই যে বন্ডটা তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, তার মানে আমি কি বলতে পারি, এর থার্মাল স্টেবিলিটি কম, তাপীয় স্থায়িত্ব কম। ভেঙে যাচ্ছে মানে কি, তাপ দিলে তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, মানে স্টেবিলিটি নেই, তার মানে থার্মাল স্টেবিলিটি সব থেকে কম এটা, সব থেকে বেশি এটা, তাহলে এটা পড়া হয়ে গেল। আবার দেখো বন্ডটা যেহেতু ভেঙে যাচ্ছে, তাহলে হাইড্রোজেন রিলিজ হচ্ছে, হাইড্রোজেন ছাড়ছে, ভাঙলি তো H বেরোবে। তো H বেরোচ্ছে মানে কি, H অ্যাড হলে তাকে বলে রিডাকশন, বিজারণ। H বেরিয়ে যাচ্ছে মানে অক্সিডেশন হচ্ছে, মানে জারণ হচ্ছে, নিজের জারণ হচ্ছে, মানে অন্যকে বিজারণ করবে, তার মানে রিডিউসিং এজেন্ট, বিজারক পদার্থ। মানে সব থেকে ভালো রিডিউসিং এজেন্ট হচ্ছে এটা, সব থেকে ভালো, খারাপ রিডিউসিং এজেন্ট হচ্ছে এটা। আর যেহেতু বন্ডটা ভেঙে গিয়ে H ছাড়ছে, মানে অ্যাকচুয়ালি বন্ডটা যখন ভাঙবে H প্লাস ছাড়বে। H প্লাস মানে যারা ছাড়ে তাকে কি বলে, আম্লিক, অ্যাসিডিক। সব থেকে বেশি আম্লিক হচ্ছে, সব থেকে খারাপ আম্লিক হচ্ছে অ্যাসিডিক। বোঝা গেল ব্যাপারটা? এইরকম ভাবে সেম অক্সিজেন পরিবারও সেম, একদম সেম পড়া হবে। নেক্সট টপিক আসবো বয়লিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক। দেখো অ্যাকচুয়ালি আমরা অক্সিজেন ফ্যামিলির সবকটা হাইড্রাইডকে লিখেছি, H2O, H2S, H2Ase, H2Te, H2PO স্ট্রাকচার লিখেছি। সবাই কিন্তু পোলার বন্ড, প্রত্যেকের মাথায় ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস আছে, কিন্তু সব থেকে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস এর অ্যাট্রাকশন এইখানটা বেশি। কেন? ডিউ টু হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ড কাদের হয় বলেছিলাম, হাইড্রোজেন যদি ফ্লুরিন বা অক্সিজেন বা নাইট্রোজেন, এই তিনজন যে সাইজে ছোট এবং হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তাদের সাথে থাকলে সেই বন্ডটা পোলারিটি বেশি হয়, পোলারিটি মানে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাসটা বেশি হয়। কারণ হাইড্রোজেনটা কার সাথে আছে, ওয়ের সাথে। ফন, ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এই তিনটা মনে রাখবে। এখানে কিন্তু হাইড্রোজেন এস এর সাথে আছে, ফনের সাথে নেই। তার মানে এখানে যে অ্যাট্রাকশন, অন্যগুলোর অ্যাট্রাকশন ততটা হবে না, এটা হাইড্রোজেন বন্ডিং এর জন্য এর অ্যাট্রাকশন সব থেকে হাই। এদের তার মানে হাইড্রোজেন বন্ড হচ্ছে না। যখন হাইড্রোজেন বন্ড হবে না, তখন আমি হাইড্রোজেন বন্ড নিয়ে ভাববো না, তখন ভাববো ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন আবার ডিপেন্ড করে যত সাইজ বড় হবে তার বেশি, মানে এর বেশি। তার মানে সব থেকে হাইড্রোজেন বন্ড বেশির জন্য এর অ্যাট্রাকশন বেশি। তারপরে চলে গেলাম এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, মানে হাইড্রোজেন বন্ডের জন্য এর বয়লিং পয়েন্ট বেশি ফার্স্ট, তারপরে ভ্যান ডার ওয়ালস ফোর্সের জন্য এইটা মানে এ বেশি, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এরকম ভাবে সাজানো আছে। ঠিক যদি নাইট্রোজেন ফ্যামিলিতে করি, হাইড্রোজেন বন্ডের জন্য অ্যামোনিয়া বেশি, তারপরে লাস্টটা চলে যাবো বিসমাথ, অ্যান্টিমনি, আর্সেনিক, ফসফিন। দুর্ভাগ্যক্রমে কি বলবো আর, এইটা তোমাকে একটু মনে রাখতে হবে যে একটু এক্সেপশন নাইট্রোজেন ফ্যামিলি দিয়ে মানলি শুধু, এখানে নয়। এখানে অ্যাকচুয়ালি হওয়ার কথা তাই ছিল। দেখো না, এটা হাইড্রোজেন বন্ডের জন্য এটা সবথেকে হাইয়েস্ট, ভ্যান ডার ওয়ালসের জন্য এইটা 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 এইটা, তাহলে সিক নাইট্রোজেন ফ্যামিলিতে লিখলে তাহলে এটা হাইয়েস্ট, তারপরে তো এরকম ভাবে হওয়ার কথা। কিন্তু বলছে এদের দুজনের ভ্যান ডার ওয়ালস ফোর্স এতটাই বেশি নাকি এর হাইড্রোজেন বন্ডনের থেকেও বেশি হয়। তো বাস্তবে বয়লিং পয়েন্টে গুগলে সার্চ মারলে দেখতে পাবে এদের বয়লিং পয়েন্ট অ্যামোনিয়ার থেকেও বেশি হয়ে যাচ্ছে, মানে এদের ভ্যান ডার ওয়ালস ফোর্সটা বেশি। তাহলে হয়ে যাচ্ছে ফার্স্ট বিসমাথেরটা, তারপর অ্যান্টিমনি, তারপর নাইট্রোজেন, তারপর আর্সেনিক, তারপর ফসফরাস। ঠিক আছে, এই টোটাল এলিমেন্ট আর কম্পাউন্ডের মধ্যে হাইড্রাইড নিয়ে টোটাল আলোচনা করলাম।
পরের ক্লাসটা আমরা হ্যালাইড কম্পাউন্ড শুধুমাত্র গ্রুপ 15-16-এরই আলোচনা করবো, কারণ হ্যালাইড কম্পাউন্ডের এত কিছু বিষয় আছে, ছোট ছোট টপিক, মানে ছোট ছোট অনেক খুঁটিনাটি বিষয় আছে যেগুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে। ওখান থেকে কিন্তু কোশ্চেন মাস্ট। পরের দিনের ক্লাসে অবশ্যই ফোকাস রেখো। আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।